গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো রোববার আর এখন সকাল 10টা বাজে। গতকালকেও এই টাইমে আমি ব্লগ শুরু করেছি, আজকেও ঠিক একই টাইমে ব্লগটা শুরু করা হলো। তো সকালে খাওয়া দাওয়ার পাট চুকে আছে। সকালবেলা করেছিলাম রুটি আর মাশরুমের তরকারি, সেটা তোমরা আমার আগের ব্লগে দেখতে পেয়েছো। তো রুটি আর মাশরুমের তরকারি খাওয়া হয়ে গেছে। না, আমার বর খায়নি, আমার হাজব্যান্ড এখনও খায়নি। ওটা আমি ঢাকা দিয়ে টেবিলে রেখে দিয়েছি, তো যখন আসবে তখন খেয়ে নেবে। আর আমারও ব্রেকফাস্ট করা হয়নি, আমি পরে ব্রেকফাস্ট করব। আমি 12টা বা 1টার দিকে কিছু একটা খেয়ে নেব, এর আগে হয়তো একটু গ্রিন টি খেতে পারি। যাই হোক, এখন দুপুরে রান্নাটা করব, তো তার যোগাযন্ত্র করতে হবে। তো চলো ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন কৃপা অর্জুন দুজনেরই পরীক্ষা চলছে। অর্জুনদের তো ফাইনাল টেস্ট পরীক্ষা হচ্ছে, এই নাম্বারটা ওদের ফাইনাল পরীক্ষার সাথে যোগ হবে। তো প্রতিদিন দুটো করে পরীক্ষা হয়, আর কোনো গ্যাপ নেই, প্রতিদিনই দুটো করে পরীক্ষা হচ্ছে। আর কৃপাদের পরীক্ষা আবার গ্যাপ দিয়ে হয়, মানে মাঝে মধ্যেই 2-1 দিন গ্যাপ থাকে। আবার কখনো কখনো দেখা যায় টানা 1 সপ্তাহ ধরে হয়তো পরীক্ষা হচ্ছে, আবার দেখা যায় সামনের সপ্তাহে 2 দিন বা 3 দিন পরীক্ষা থাকে। এমনি সময়তেও এদের স্কুল কলেজ টিউশন পড়া নিয়ে ব্যস্ত থাকি, এখন আরও বেশি ব্যস্ততা চলছে, দুজনেরই পরীক্ষা হচ্ছে ওই জন্য। কালকে এই লাউটা কিনে নিয়ে এসেছিলো আমার বর, তো কালকে আর রান্না করা হয়নি, আজকে এটা রান্না করব। আর লাউ যদি আগের দিন রাতের বেলা কেটে রাখা হয় তাহলে কেমন যেন একটা শক্ত হয়ে যায় আর কালো কালো দাগ পড়ে যায়, ওই জন্য লাউটা আমি যেদিনেরটা সেদিনই কেটে নিই। আজকে রান্না করব ডিমের ঝোল আর লাউয়ের তরকারি। ডিমটা একটু অন্যরকম করে করব, ওই ধনিয়া চিকেন তো করি, তো সেই স্টাইলেই আজকে আমি ধনিয়া ডিম রান্না করব। ফ্রিজে অনেকটা ধনেপাতা রয়েছে, ভাবলাম ওটা বেটে তারপর টক দই মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ডিমের ঝোলটা রান্না করি। ধনিয়া ডিম রান্না করেছিলাম, আর ছেলে মেয়েরা এটা খেয়ে খুব খুশি হয়েছে, ওদের খুব ভালো লেগেছে। তো এই দেখো লাউয়ের তরকারি আর ধনিয়া ডিম, এই হলো আজকের লাঞ্চ মেনু। 12টা 10 বাজে, এখন আমার রান্না কমপ্লিট। রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে, 11:30টার আগে, কিন্তু বাবা ছেলের জন্য রান্নাঘর থেকে বেরোতে পারছিলাম না, ওদের আবার ভাত দিলাম, ওরা ভাত খেয়ে এখন আবার গেল পড়তে, মানে অর্জুন ম্যামের বাড়িতে গেছে আর আমার বর যাবে কলকাতায়। তো এই বাবা ছেলে যতক্ষণ ঘরে থাকবে, ঘরে ততক্ষণ হুলস্থুল হয়, এটা দাও ওটা দাও, এই না সেই না, এটা এরকম হলো কেন, ওটা ওরকম হলো কেন, মানে এমনভাবে তাড়া দেয়। বিশেষ করে আমার বর এমনভাবে তাড়া দেয় না, মানে সবসময় যেন কি হয়ে যাচ্ছে, কি হয়েছে, হ্যাঁ এই হয়ে গেল ওই হয়ে গেল। এমনিতেই মানে আমি এখন আর কি ওই নার্ভের সমস্যার জন্য বেশি টেনশন নিতে পারি না, সে আমাকে সব সময় একটা টেনশনের মধ্যে রাখবে, চাপের মধ্যে রাখবে। আজকে বাড়িতে যেমন এই যে জঙ্গল পরিষ্কার করার লোক এসছে, তার পেছনে সকালবেলা আমাকে থাকতে হয়েছে, এটা ওটা দেখিয়ে দিতে হয়েছে। বরকে বললাম যে তুমি থাকো, সে তো কোথায় কোথায় উড়ে 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 ঘুরে ঘুরে বেড়ায়, কাজেই যায়, ও একটু কাজ করে আবার বাড়ি আসে, আবার কাজ করে আবার বাড়ি আসে, এই সমস্ত শুধু করতে থাকে। মানে সকাল হলে পরে না আমার ঘরে একটা যুদ্ধ হয়, আর বিশেষ করে বাবা ছেলে থাকলে পরে যুদ্ধটা আরও বেশি হয়। গেটটা খোলা রাখবে, গেটটাকে বন্ধ করবে না, ওই গেট খোলা থাকবে তো এই গেট খোলা থাকবে, লাইট জ্বালিয়ে রেখে যাবে, ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে বারবার বের করবে, মানে বসে তো চেয়ারে, এবার ওইভাবেই রেখে চলে যায়। চেয়ারটা যে ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিতে হয় সেগুলো কেউ করবে না, 1 গ্লাস জলও কেউ নিয়ে খাবে না, ওই ঘরে আসলে পরে তাদের পিছনে খেটে মরো। কৃপা আর আমি সমানে এই বাবা আর ছেলের পিছনে খাটতেই থাকি, বুঝেছো? এই হলো ব্যাপার, তাই হাঁপিয়ে গিয়েছি যে ওদের মানে হুকুম খাটতে খাটতে না পাগলা হয়ে যায়। মুসম্বি লেবু কেটে নিয়ে আসলাম আর শিকাঞ্জি বানিয়েছিলাম, এই যে অর্জুন কিছুটা খেলো। অনেকটা লেবু রয়েছে বাড়িতে, পাতি লেবু, আমাদের সেই ঠাকুরের অনুষ্ঠান হয়েছিল সেই সময় এনেছিল, তো সেগুলো এখনও ফ্রিজে রয়েছে, গরমের দিন হলে এগুলো খাওয়া হয়ে যেত। এবার একটু একটু ঠান্ডা পড়েছে না, এখন আর ওই লেবুর দিয়ে আর শরবত খেতে ভালো লাগে না। মুসাম্বি লেবু একটা সেই কবে কিনেছি, এই লেবুটা ফ্ল্যাট থেকে ঘুরেও এসছে, ফ্ল্যাটেও নিয়ে গিয়েছিলাম কিন্তু খাওয়া আর হয়নি, ফ্ল্যাট থেকে আবার এখানে নিয়ে এসছি, এখনও খাওয়া হয়নি। মানে এটা কেনা হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে, দুটো মনে হয় কিনেছিলাম, একটা খাওয়া হয়েছিল আর একটা এই ঘোরাঘুরিই করছে। তো আজকে এটা কেটে নিয়ে বসলাম, এখন এগুলো খাবো। আর আমার তো এখন প্রচণ্ড কোমরে ব্যথা করছে, সকাল থেকেই খুব ব্যথা করছে কোমরে,
তো এই যে হট ব্যাগটা নিয়ে আসলাম, গরম জল করে এর মধ্যে ভরেছি। হট ব্যাগটা একটু কোমরে দিয়ে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব, দেখি কোমর ব্যথাটা কমে কিনা। তো অর্জুনকে আবার আনতে যাবে কৃপা, আমি আর বেরোবো না, আমি আর বাইরে যেতে পারবো না, আমার কোমরে ব্যথা করছে। কৃপাকে বলেছি তুই কি ওকে নিয়ে আসবি। ওর বাবা ওকে ম্যামের বাড়িতে দিয়ে এসছে, আর কৃপা ছুটির পরে গিয়ে নিয়ে আসবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে এসছে, ছাদে যাব জামা কাপড়গুলো আনতে। তার আগে মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, চুলটা এলোমেলো হয়ে গেছে, ওই জন্যই আঁচড়ে নিচ্ছি। মাঝে মধ্যে একাকিত্ব আমাদেরকে এমনভাবে গ্রাস করে কোনো কিছু করারই উপায় থাকে না, আমরা চাইলেও যেন সেই একাকিত্বের ফাঁদ থেকে বেরোতে পারি না। আমার মধ্যে সেরকম একটা ডিপ্রেশন কখনোই ছিল না, ডিপ্রেশন আসলেও আমি সেটাকে ওভারকাম করতে পেরেছি, আর আমি জানিও কী করে ডিপ্রেশনকে ওভারকাম করতে হয়। তবে ইদানিং আমি যেন ডিপ্রেশনটাকে আর ওভারকাম করতে পারছি না। শুনেছি এই বয়সটাতে আসলে নাকি অনেকেরই এরকমটা হয়, যেটাকে মিড লাইফ ক্রাইসিস বলে। ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে সন্ধেবাতি দিয়ে তারপর কৃপা অর্জনের জন্য আলু পরোটা বানালাম বিকেলের টিফিনে। টক দই, সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কৃপা আবার এগুলোকে সাজিয়ে নিয়েছে। এখন আমি চালটা কাটবো। সকালবেলা আমাকে এই পাশের বাড়ির সুইটির মা অর্ধেক চালটা দিল। সুইটির মাকে কে জানি চালটা দিয়েছে, গাছের চালটা, তো সেখান থেকে সুইটির মা কিছুটা কেটে রেখে এইটুকু আবার আমাকে দিল। তো সকালবেলা আমার রান্না হয়ে গিয়েছিল, সেই জন্য আর আমি আজকে এটা দিয়ে কোনো কিছু রান্না করিনি। আমাকে বলছিল এটা দিয়ে ডাল রান্না করতে, তো এটা দিয়ে কালকে ডাল রান্না করব, তারপরও কিছুটা চালটা থাকবে। তো দেখি কালকে এটা দিয়ে কি করা যায়। তো বটি দিয়ে চালতাটা কাটতে হবে, কারণ এই চালটা অনেক শক্ত, তো ছুরি দিয়ে আমি কাটতে পারবো না। আমরা যখন সবাই এক বাড়িতে ছিলাম সেই সময় আমি চালতা কাটতে গিয়ে না পুরো আমার আঙ্গুলের এই দিকটা কেটে ফেলেছি, যে এই যে এইখানটা, সেই মানে যেখানে বসে তরকারি কাটছিলাম সেই জায়গাটা পুরো রক্তে ভরে গেছে, অনেকটা ডিপ হয়ে কেটে গেছিলো এই জায়গাটায়। চালতা শক্ত জিনিস তো, তো ওই জন্য কাটতে পারছিলাম না, মানে বিয়ের পর পর এরকম হয়েছিল। তো ওই জন্যই এখন এই বটি দিয়ে চালটা কাটবো আর আলু কুচিয়ে রাখবো। কালকে সকালবেলা কৃপা আবার কলেজে যাবে, তো আলুটা কুচিয়ে রেখে দেবো, রুটি আর আলু ভাজা করে দেবো। কালকে সোমবার তো, তো ওই জন্য আর কি উৎপটাং কোনো কিছু করতে পারবো না, প্লেন রান্নাবান্না হবে, রুটি আলু ভাজা এই করে দেবো। যা যা গিয়ে তাড়াতাড়ি করে পড়তে বস, এত বড় একখানা ঘুম দিয়েছিস। আমি ঘুমাতে বলেছি বলে তোকে 3 ঘন্টা ধরে ঘুমাতে বলেছি, কখন থেকে ডাকছি। কালকে 2খানা পরীক্ষা, আমি টেনশন করি, ওর কোনো টেনশন নেই। এই তাড়াতাড়ি করে কেটে কুটে তারপর ওর কাছে গিয়ে বসে থাকবো, নাহলে কিচ্ছু পড়বে না। আলুটা কেটে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তা না হলে তো কালো হয়ে যাবে। আর চালতাটাও কেটে নিলাম, চালতাটা ফ্রিজে রেখে দেবো, আলুটাও ফ্রিজে রেখে দেবো। কালকে সকালবেলা আবার ব্লগটা শুরু করব। এখন অর্জুনকে পড়াতে হবে, আর রাতের বেলার জন্য ভাতও বসিয়ে দিলাম। অর্জুনকে এখন একটু পড়াই, তারপর আবার কালকে সকালবেলা ব্লগটা শুরু করব। গুড মর্নিং বন্ধুরা, এখন 5:40 বাজে। আমি তো ঘুম থেকে 5টার সময় উঠেছি, রুটি আর আলু ভাজা করছি। সকালবেলাটা কি সুন্দর লাগে বলো, 5টার সময় তো একদম অন্ধকার ছিল। রুটিবেলা হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হচ্ছে। এই যে দেখো, আলু ভাজাটাও মনে হয় হয়ে এসছে। আলু ভাজাটা নামিয়ে এই কড়াইতেই রুটিটা ভেজে নেব। হয়ে গেছে আলু ভাজা, এখন রুটিটা ভেজে নেই। হ্যাঁ, কৃপা তো কলেজে চলে গেল, তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে আসলাম। আজকে তো সোমবার দিন, বাবা ভোলানাথকে ঘি মাখাচ্ছি, বাবা ভোলানাথের এখন পুজো করব। তারপর অর্জুনকে ঘুম থেকে ডেকে তুলে ওকে আবার পড়তে বসাতে হবে, সেটা আমার একটা বড় কাজ। সন্ধেবেলার দিকে এখন আর ওই জন্য ব্লগটা করতে পারি না, অর্জুনকে সন্ধেবেলার দিকে পড়তে বসাতে হয়। তো দিনের পর দিন এই একই নিয়মে আমাদের সবার সংসারের জীবনধারা চলতে থাকে। এই সমস্ত কারণেই মাঝে মধ্যে আমাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে। তাছাড়া এই মধ্য বয়সে এসে জীবনের ভুল সমীকরণ, জীবনের টানাপোড়েন,
এই নিয়ে আমরা এতটা হিসাব নিকাশ করি, তখন ডিপ্রেশন আসতে বাধ্য। জীবনে হয়তো আমরা অনেক কিছুই পেয়েছি, কিন্তু যেগুলো আমরা পাইনি সেগুলো নিয়েই আমাদের মাথার মধ্যে তখন বড্ড বেশি চিন্তাভাবনা ঘুরপাক খায়। মনে হয় সারাটা জীবন কি করলাম, কিছুই তো করতে পারলাম না। যদি এটা করতাম তাহলে ভালো হতো, যদি ওটা করতাম তাহলে আরও ভালো হতো। এই ধরনের কত রকমের চিন্তা ভাবনা যে আমাদের মাথায় ঘুরপাক খায়। একটা সময় এসব নিয়ে ভাবতে ভাবতে আমরা হাঁপিয়ে উঠি, আর তখনই আমাদের মধ্যে চলে আসে ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে বেরোবার জন্য নিজের থেকে বড় বন্ধু আর কেউ হয় না। আমরা নিজেদেরকে যতটা জানি বা বুঝি, অন্য আরেকজন কিন্তু আমাদেরকে ততটা জানবেও না বা বুঝবেও না। আমার যখন খুব মন খারাপ লাগে তখন আমি খুব জোরে গান চালিয়ে গান শুনি। কোনো স্যাড সং না, এমনি যে আর কি ওই হিন্দি গানগুলো থাকে, যে গানগুলো শুনলে নাচতে ইচ্ছে করে, সেই গানগুলো খুব জোরে চালিয়ে দিয়ে তারপর আমি আমার মতো করে টুকটুক করে সংসারের কাজ করি। স্যাড সং শুনলে আরও বেশি মন খারাপ হয়, সেই জন্য সেই সমস্ত গান শুনি না। আর কারোর সাথে আমি কথাও বলি না তখন। যখন মন খারাপ হয় তখন নিজের মতো একা একা থাকতেই ভালো লাগে, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। আবার অনেকে আছে অন্যদের সাথে গল্প করতে বা আড্ডা দিতে খুব পছন্দ করে, আবার কেউ শপিং করতে পছন্দ করে। শপিং আমি মন খারাপ থাকলেও করতে পছন্দ করি, আর মন ভালো থাকলেও শপিং করতে খুব পছন্দ করি। তবে আমি মনে করি মন খারাপ থাকলে যার যেটা করতে ভালো লাগে তার সেই কাজটাই করা উচিত। যাই হোক, এদিকে আমি আমার সংসারের কাজগুলো এখন করে নিলাম। আজকে অনেকগুলো বিছানার চাদর ধুয়ে দিলাম। তো এই কাজগুলো সকালের দিকে করা হয়নি। অর্জুন স্কুলে যাওয়ার পরে আমি উপরের ঘরে এসে তারপরে এই বিছানার চাদরগুলো এই বাথরুমেই কাচা ধোয়া করে নিলাম। সেগুলো সব ছাদে মেলে দিলাম। আর পাশের বাড়ির সুইটির মা অনেকগুলো সজনে পাতা দিয়ে গেল। অনেক দিন ধরে সজনে পাতার বড়া খেতে ইচ্ছে করছে, তো আজকে সজনে পাতার বড়াগুলো ডাল বাটা দিয়ে করব। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকালকে, সেই ডাল বাটা দিয়েই সজনে পাতার বড়াগুলো করলাম। তবে সব পাতাগুলো দিয়ে বড়া করা হয়নি, কিছুটা পাতা রেখে দিলাম। আমি মনে করেছিলাম যে অনেকটা বড়া হবে হয়তো ওই পাতাগুলো দিয়ে, কিন্তু পরে বড়া বানানোর পরে দেখলাম যে সব পাতাগুলো দিয়ে বড়া বানালেই ভালো হতো। ওখান থেকে কয়েকটা বড়া আবার সুইটির মাকে দেব। তাহলে বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।